আপনারা দেখছেন একুশে টেলিভিশন। রিজেন্ট কাণ্ডের হোতা শাহেদ 10 দিনের রিমান্ডে, সহযোগী মাসুদ শিবলির সঙ্গে মুখোমুখি জিজ্ঞাসাবাদ। যেখানে সম্ভব সেখানে গাছ লাগাতে প্রধানমন্ত্রীর আহ্বান, মুজিব শতবর্ষে 1 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি উদ্বোধন। করোনা ঝুঁকির মধ্যেই ঈদ যাত্রায় বাস লঞ্চের টিকিট বিক্রি শুরু, সাড়া নেই রাজধানীবাসী। হাটের পরিচ্ছন্নতা ও কোরবানির বর্জ্য অপসারণ বড় চ্যালেঞ্জ, প্রস্তুতি নিচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে, সাথে আছে আমি প্রণব চক্রবর্তী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সংবাদে আরও থাকছে: আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দী দিবস আজ, রাজনীতি থেকে মাইনাস করার ষড়যন্ত্রে গ্রেফতার। করোনার নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিমকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজকে 10 দিন ও কর্মী তারেক শিবলিকে দ্বিতীয় দফায় 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে 3 জনকে। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার কার্যালয় মিন্টু রোড থেকে শাহেদ করিম, মাসুদ পারভেজ ও তরিকুল ইসলাম ওরফে তারেক শিবলিকে আদালতে নেওয়া হয়। আদালত প্রাঙ্গণের নিরাপত্তা জোরদার করে পুলিশ। করোনার নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে শাহেদ করিম ও মাসুদ পারভেজকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিন করে রিমান্ড চেয়ে আবেদন করে গোয়েন্দা পুলিশ। শাহেদ সে তার রিকমেন্ডেশনে এবং তার নির্দেশেই এই কাজগুলি হয়েছে। অতএব এখানে তাকে যে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে এটা অত্যন্ত যৌক্তিকভাবে, এবং আদালতও সেটা শুনেছে এবং আদালত সন্তুষ্ট হয়ে 10 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। আর তারেক শিবলিকে প্রথম দফা 5 দিনের রিমান্ড শেষে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। 6000 বলছে যে রুগী টেস্ট করছে, এটার কোনো ভিত্তি নাই, কোনো প্রমাণ নাই। আর উনি যে করছে, যারা ভুক্তভোগী তারা কিন্তু এই বিষয়টা অভিযোগ দেয় না, এটা আনছে পুলিশের অভিযোগ। পুলিশের অভিযোগের সত্যতার কোনো ভিত্তি নেই। করোনার পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেয়া, নিয়ম বহির্ভূতভাবে গ্রাহকদের কাছ থেকে টাকা আদায়ের প্রমাণ পাওয়ার পর গত 6 ও 8 জুলাই রিজেন্ট হাসপাতালের মিরপুর ও উত্তরা শাখা সিলগালা করে দেয় র্যাব। এরপর শাহেদ করিমের খোঁজে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চলে। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় প্রতারণার অভিযোগে শাহেদকে 1 নম্বর আসামি করে 17 জনের বিরুদ্ধে মামলা করে র্যাব। শাহেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়ে তার ব্যাংক হিসাবও জব্দ করা হয়। পরে 15 জুলাই ভোরে সাতক্ষীরা দেবহাটা থেকে গ্রেফতার হয় শাহেদ। এর আগে 14 জুলাই রাতে গাজীপুরে গ্রেফতার হয় শাহেদের সহযোগী মাসুদ পারভেজ। আর অভিযানের শুরুতেই তারেক শিবলিকে গ্রেফতার করে র্যাব। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। যার যতটুকু জায়গা আছে সেখানে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী স্মরণীয় করে রাখতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে 1 কোটি চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। গণভবনে বনজ, ফলদ ও ঔষধি চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু করেন তিনি। এ সময় পরিবেশ রক্ষায় গাছের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, গাছ লাগালে স্বচ্ছলতা আসবে। আমি সবাইকে আহ্বান করবো যে আপনারা যেখানে আপনার যতটুকু জায়গা আছে আপনি যা পারেন একটা গাছ লাগান। অথবা যারা শহরে থাকেন ছাদে বাগান করেন বা ব্যালকনিতে একটা টবে গাছ লাগান। যেভাবে হোক একটু গাছ লাগালে ভালোও লাগবে, মনটাও ভালো লাগবে, আর সেটা আপনার নিজের স্বচ্ছলতাও আসবে। আর নিজের হাতে লাগানো একটা গাছের একটা কাঁচামরিচ খেলেও কিন্তু ভালো লাগবে। কাজে সেইভাবে আমি আহ্বান করব সবাইকে যে আসুন আমরা সবাই মিলে গাছ লাগাই। আমাদের দেশটা একটা বদ্বীপ, এই দেশটাকে আমরা রক্ষা করি, দেশটাকে। করোনা ঝুঁকির মধ্যেই ঈদে বাড়ি ফেরার সুযোগ থাকছে রাজধানীবাসীর।
এমন সিদ্ধান্তের পর অনলাইনে এবং কাউন্টারে বাস লঞ্চের টিকিট বিক্রি শুরু হয়েছে, তবে যাত্রীদের সাড়া মেলেনি এখনও। বাস ও লঞ্চ মালিকরা বলছেন ঈদের আগ মুহূর্তে যাত্রী চাপ বাড়বে, আর যাত্রাপথে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হবে বলে জানিয়েছে নৌযান মালিক সমিতি। বিস্তারিত মিনালা দিবার রিপোর্টে। সামনে কোরবানির ঈদ, ঘরমুখী মানুষের যাত্রা সহজ করতে টিকিট বিক্রির ব্যবস্থা করা হয়েছে অনলাইনে এবং কাউন্টারে। প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে টিকিট বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে, তবে এখনও যাত্রী সাড়া মেলেনি। বুধবার রাজধানীর আরামবাগের বাস স্ট্যান্ডের বেশিরভাগ কাউন্টার ছিল ফাঁকা। কাউন্টার কর্মীরা বলছেন নির্ধারিত ভাড়ায় বাস চলছে, তারপরেও যাত্রী নেই। ঈদের টিকিটও নিতে আসেনি কেউ। 4 মাস বন্ধ থাকার পরে খোলার পরেও যাত্রীর কোনো সাড়া পাচ্ছে না। চিটাগংয়ে সব ওপেন করে দেওয়া হয়েছে, কিন্তু যাত্রীর ওরকম কোনো আমরা মুভমেন্ট পাচ্ছি না। সদরঘাট লঞ্চ টার্মিনালের অভিন্ন চিত্র। অনলাইন সেবার মান কাঙ্ক্ষিত পর্যায়ে নয়, তাই যাত্রী সাড়া নেই বলছেন লঞ্চ কর্মীরা। ঈদ উপলক্ষে যে টিকিটটা আমরা কেবিনের এটা কেবিনে বুকিং দেওয়া হয়, তারিখ বাই তারিখ বুকিং দেওয়া হয়, কিন্তু অনলাইনে বা ইয়াতে আমাদের কোনো টিকিট বিক্রি হয় না। লঞ্চ মালিক সমিতি বলছে এবারের ঈদ যাত্রায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হবে। জানান করোনার প্রভাবে যাত্রী সংখ্যাও খুব কম। 2 ফিট অন্তর অন্তর আমাদের একটা লাল দাগ দিয়ে গেছে, ওই হিসাবে আমরা যাত্রী নিচ্ছি। এমনি তো যাত্রী নাই বলতে চলে, তারপরও আমরা ওই গণ্ডির ভিতরে আমরা বাহিরে কোনো যাত্রী নেই না, আর মাস্কবিহীন নেই না আমরা। এবারের ঈদ যাত্রার সময় আবহাওয়া বৈরী থাকতে পারে, এ কারণে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় আছে বলেও জানান লঞ্চ মালিক সমিতি। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। করোনা পরিস্থিতিতে কোরবানির হাটের পরিচ্ছন্নতা এবং কোরবানির পশুর বর্জ্য অপসারণকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। কোরবানি শেষে 24 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের লক্ষ্যে টিম সাজাচ্ছে তারা। অতিরিক্ত পরিচ্ছন্ন কর্মী নিয়োগের পাশাপাশি প্রস্তুতিও শেষ করে এনেছে 2 সিটি কর্তৃপক্ষ। মাহমুদ হাসানের রিপোর্ট। ঈদুল আজহার আগে বসবে কোরবানির হাট। ঈদের দিন ও পরের 2 দিন জবাই হবে পশু। দূর দূরান্ত থেকে হাটে আসবে কোরবানির পশু। বিক্রি শেষে হাটে যে বর্জ্য জমবে তা অপসারণও একটি বড় চ্যালেঞ্জ। এরই মধ্যে নগর পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে 2 সিটি কর্পোরেশন। তারা হাট করলেন, অনেক সময় গরু টরু বিক্রি হওয়ার পরে ওখানে বাঁশ থাকে, অনেক খড় থাকে, কাদা থাকে, গোবর থাকে, এগুলা করে কি ওনারা আর ওইটা পরিষ্কার করে যান না। এটা একটা বিরাট চ্যালেঞ্জ। আমাদের প্রায় 9500 মতো লোক কাজ করবে বিভিন্ন ওয়ার্ড। ইতিমধ্যে আমরা প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছি। কোনো কোনো এলাকায় 4টার ভিতরে শেষ হয়ে যাবে, আর কোনো কোনো এলাকায় একটু দেরি হতে পারে। 3 দিন কোরবানি শেষে পশুর বর্জ্য 24 ঘন্টার মধ্যে অপসারণ করার পরিকল্পনাও নিয়েছে সিটি কর্পোরেশন। বর্জ্য অপসারণে তথ্য দিতে হটলাইন খুলেছে 2 সিটি। কোরবানি শুরু হওয়ার দুপুর থেকে আমরা এই বর্জ্য কার্যক্রম শুরু করব। 24 ঘন্টার মধ্যে যতটুকু বর্জ্য পাওয়া যাবে আমরা 24 ঘন্টার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার চেষ্টা করব। গলি গলির ভিতরে যেখানেই হোক না কেন আমরা বর্জ্যটা কালেক্ট করবো, কারণ আমাদের ওই ধরনের ব্যবস্থা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন রয়েছে। প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলররাও কোরবানির পশুর বর্জ্য অপসারণে জনসচেতনতা তৈরির কাজ শুরু করেছেন। সিটি কর্পোরেশনের ব্যাগ, ব্লিচিং পাউডার এবং জীবাণুনাশক বিতরণ করার পরিকল্পনা করছেন তারা। যে বাড়ির যে ভিতরে যে আগে কোরবানি হতো সেই জিনিসটা আমরা বারণ করে আমরা রাস্তায় কোরবানি দেওয়ার জন্য তাদেরকে আহ্বান করেছি, এবং আমাদের 75টা ওয়ার্ডেই লোকবল বাড়ানো হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী যারা রয়েছে তারা সন্ধ্যা রাত অবধি তারা কাজ করবে। বর্জ্য অপসারণ এবং জনসচেতনতা তৈরির পরও কারো দায়িত্বে অবহেলা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তির আওতায় আনার কথাও জানিয়েছে সিটি কর্পোরেশন। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দী দিবস আজ। 2007 সালের এই দিনে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ধানমন্ডির সুধা সদনের বাসভবন থেকে গ্রেফতার করে বঙ্গবন্ধু কন্যাকে। রাজনীতি থেকে মাইনাস করার ষড়যন্ত্রের অংশ হিসেবে শেখ হাসিনাকে গ্রেফতার করে মিথ্যা মামলা দেয়া হয়। দিনটিকে গণতন্ত্র অবরুদ্ধ দিবস হিসেবে পালন করে আওয়ামী লীগ। আকবর হোসেন সুমন জানাচ্ছেন বাকিটা। বিএনপি জামাত জোট সরকারের দুঃশাসনে অতিষ্ঠ বাংলাদেশ। 2006 সালের শেষ ভাগ ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা ফুঁসে ওঠে বাংলাদেশ। রাজপথের আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগ, বিএনপি জামাতের অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ। ক্ষমতা নেয় ইয়াজউদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকার। তাদের ব্যর্থতার দায়িত্ব নেয় সেনা সমর্থিত ফখরুদ্দিন আহমেদের অন্তর্বর্তীকালীন সরকার। রাজনীতিতে সংস্কারের নামে চলে ষড়যন্ত্র।
দেশের শাসন ব্যবস্থাকে গ্রাস করে ভীষণ এক অন্ধকার। নিষিদ্ধ হয় রাজনৈতিক তৎপরতা, জারি হয় জরুরি অবস্থা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে রাজনীতি থেকে মাইনাস করার অপচেষ্টার অংশ হিসেবে দায়ের করা হয় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা। তারা মনে করেছিল বঙ্গবন্ধু কন্যাকে নির্যাতন করলে, গ্রেপ্তার করলে এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীকে নির্যাতন করলে, হত্যা করলে তারা সেই ষড়যন্ত্র সফল হবে। কিন্তু বঙ্গবন্ধু কন্যার প্রতি যে ভালোবাসা, বঙ্গবন্ধুর আদর্শিক চেতনা, এই কারণে তাদের সেই ষড়যন্ত্র ধূলিসাৎ হয়ে যায়, নস্যাৎ হয়ে যায়। 2007 সালের 16 জুলাই গ্রেফতার হন আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ধানমন্ডির সুধা সদন থেকে পুরান ঢাকার নিম্ন আদালত। পরে তাকে রাখা হয় সংসদ ভবনের বিশেষ কারাগারে। সেদিন বঙ্গবন্ধু কন্যাকে গ্রেপ্তারের পরে এত অত্যাচার নির্যাতন করার পরেও আমি তার মাঝে যে একটা সুদৃঢ় ব্যক্তিত্ব, যে সুদৃঢ় নেতৃত্ব দেখেছি, সত্যি আমি স্যালুট। আমি আজকেও আমি সে কথা বলতে পারি না। 11 মাস কারারুদ্ধ থাকার পর 2008 সালে আন্দোলনের মুখে শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় তৎকালীন সরকার। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরব তখন থাকবে। দ্বিতীয় দফা বন্যায় দেশ জুড়ে কয়েক লাখ মানুষ পানিবন্দী, বাঁধ সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি। আবারও আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। দ্বিতীয় দফা বন্যায় উত্তরাঞ্চল সহ দেশ জুড়ে কয়েক লাখ মানুষ পানিবন্দী। তিস্তা, ধরলা, করতোয়া, মহানন্দায় পানি কমছে, তবে বাড়ছে ব্রহ্মপুত্র নদের পানি। এছাড়া বিভিন্ন স্থানে নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেখা দিয়েছে নদী ভাঙন। ঢলের তোড়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও সড়ক ভেঙে গেছে, তলিয়ে গেছে ফসলি জমি। খাদ্য ও সুপেয় পানির সংকটের সঙ্গে দেখা দিয়েছে পয় নিষ্কাশন সমস্যা। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। কুড়িগ্রামে ধরলা নদীর পানি সামান্য কমলেও বাড়ছে ব্রহ্মপুত্র নদের পানি। বন্যার তোড়ে রৌমারী শহর রক্ষা বাঁধের 20 মিটার অংশ ধসে গেছে। সেই সাথে নতুন করে 12টি গ্রাম সহ রৌমারী উপজেলা পরিষদ ও রৌমারী বাজার প্লাবিত হয়েছে। এরই মধ্যে 400 মেট্রিক টন চাল বরাদ্দ এসেছে ত্রাণ সহায়তা হিসেবে। খাবার নাই, ফসলা নেই, বিভিন্ন ভাই কোনো না ভাই। নদ নদীতে ব্যাপক হারে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় গাইবান্ধার চরাঞ্চল সহ 4 উপজেলার 26টি ইউনিয়নের 180টি গ্রাম প্লাবিত হয়েছে। ডুবে গেছে অন্তত লক্ষাধিক ঘরবাড়ি। দুর্গত এলাকায় দেখা দিয়েছে পানি ও খাদ্যাভাব। কুটি আনতে কুটি বাড়ি, কুটি খাই, ইনকাম নাই। সুনামগঞ্জে সুরমা নদীর তীর উপচে উজানের ঢলে পানি এখনো প্রবেশ করছে লোকালয়ে। 11টি উপজেলার বিভিন্ন গ্রাম এখনো বানের পানিতে নিমজ্জিত। এ নিয়ে দ্বিতীয়বারের মতো কৃষকের আমন ধানের বীজতলা বন্যায় বিনষ্ট হয়েছে। সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। কানাইঘাটে সুরমা ও ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বালাগঞ্জ, ওসমানীনগর, গোলাপগঞ্জ ও ফেঞ্চুগঞ্জে পানি বেড়েছে, তবে জৈন্তাপুর সহ উজানের কয়েকটি এলাকার পানি কমেছে। পাহাড়ি ঢল আর টানা ভারী বর্ষণে জামালপুরের বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। 7 উপজেলার 39টি ইউনিয়নের প্রায় 3.5 লাখ মানুষ পানিবন্দী। বন্যায় 81,213টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় পানিতে ডুবে এখন পর্যন্ত 2 জনের মৃত্যু হয়েছে। দুর্গত এলাকায় চিকিৎসা সেবা দিতে 39টি মেডিকেল টিম কাজ করছে। দ্বিতীয় দফা বন্যা সিরাজগঞ্জে যমুনার পানি অব্যাহতভাবে বাড়তে থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। চরের ঘরবাড়িতে 1 থেকে 2 ফুট পানি থাকায় কর্মহীন হয়ে পড়েছে মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি ও খাদ্যের অভাব। গত কয়েকদিনে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাড়ছে নওগাঁর আত্রাই ছোট যমুনার পানি। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এসব নদীর পানি। মান্দা উপজেলার জোকাহাট, দাসপাড়া, আত্রাই নদীর মূল বাঁধের প্রায় 150 ফুট বাঁধ ভেঙে গেছে। বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে হাজার হাজার মানুষ পানিবন্দী। তলিয়ে গেছে 2,500 হেক্টর জমির ফসল। লালমনিরহাটের দুর্গত এলাকা থেকে বানের পানি নামতে শুরু করলেও তিস্তা, ধরলার পাড়ে প্রায় 25টি স্থানে দেখা দিয়েছে ভাঙন। গেল 2 দিনে 2 শতাধিক বসতভিটা, কয়েকশো বিঘা আবাদি জমি ও ফলবাগান নদীগর্ভে বিলীন হয়েছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। দেশ জুড়ে প্রতিদিন নতুন করে করোনা শনাক্তের সংখ্যা বাড়ছে।
উপসর্গ ও আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও বাড়ছে, সুস্থ হয়ে বাড়ি ফিরছেন অনেকেই। করোনা আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফেরদৌস আরা সুন্নার মৃত্যু হয়েছে। বুধবার রাতে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আর জেলায় নতুন 13 জন সহ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 336 জনে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 205 জন। গোপালগঞ্জে আরও একজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। নতুন 42 জন সহ জেলায় মোট শনাক্তের সংখ্যা 1135। রংপুরে করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তি বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আর গত 24 ঘন্টায় এক চিকিৎসক, 6 পুলিশ ও এক আনসার ভিডিপি সদস্য সহ 34 জন করোনা শনাক্ত। সুস্থ হয়েছে 925 জন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে কলেজ শিক্ষক ও উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। চাঁদপুরে পুলিশ সদস্য সহ নতুন 25 জন আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছে 735 জন। এছাড়া নতুন করে করোনা শনাক্ত কুমিল্লায় 83, সিলেট বিভাগে 112, গাজীপুরে 39, নড়াইলে এক চিকিৎসক সহ 39, পটুয়াখালীতে 29, ঝিনাইদহে 25, দিনাজপুরে 34 এবং নওগাঁয় 59 জন নতুন করে আক্রান্ত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছি বিরতি, যখন ফিরব তখন থাকবে। লা লিগায় আজ জিতলেই শিরোপা রিয়ালের, স্বপ্ন বাঁচিয়ে রাখতে মাঠে নামছে বার্সাও। এর সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। রিজেন্ট কাণ্ডের হোতা শাহেদ 10 দিনের রিমান্ডে, সহযোগী মাসুদ শিবলির সঙ্গে মুখোমুখি জিজ্ঞাসাবাদ। যেখানে সম্ভব সেখানে গাছ লাগাতে প্রধানমন্ত্রীর আহ্বান, মুজিব শতবর্ষে 1 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি উদ্বোধন। করোনা ঝুঁকির মধ্যে ঈদ যাত্রায় বাস লঞ্চের টিকিট বিক্রি শুরু, সাড়া নেই রাজধানীবাসীর। হাটের পরিচ্ছন্নতা ও কোরবানির বর্জ্য অপসারণ বড় চ্যালেঞ্জ, প্রস্তুতি নিচ্ছে ঢাকার 2 সিটি। দর্শক, 6টায় আমাদের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।